আপা সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি একটা বিশেষ কোনো পক্ষের দিকে বাংলাদেশ ঝুঁকছে কিনা এই প্রশ্নটা কেউ কেউ তুলছে, বিশেষ করে আপনি যখন পাকিস্তান, টার্কি, সৌদি আরব লেড একটা জোটে যুক্ত হচ্ছেন, সেক্ষেত্রে দিল্লি সফরের ক্ষেত্রে এই যে আসাদুজ্জামান খান কামালকে আলাদাভাবে ফেরত চেয়ে চিঠি দিলেন, এইটা কি এরকম কোনো ইঙ্গিত দেয় যে তাকে আগে ফেরানোর বিষয়ে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে এরকম কোনো না, বাড়তি আমরা আলোচনা আমরা সবাইকেই করছি? ফেরত চাচ্ছি। যারা অভিযুক্ত আসামি, যাদের নামে যাদের সাজা হয়ে গেছে, তাদের সবাইকে আমরা ফেরত চাচ্ছি। যেহেতু আসাদুজ্জামান কামাল ওয়াজ দ্য হোম মিনিস্টার অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড প্রমাণ আছে যে উনি ডিরেক্টলি অর্ডার দিয়েছেন গুলি করার এবং বিভিন্ন রকম ভাবে মানুষ খুন করার। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা বাংলাদেশের জনগণ তো চায় যে ওনাকে ফেরত এনে ওনার ডিউ প্রসেসে ওনার সাজাটা পূর্ণ হবে। তো সেই জন্যই আমরা চাচ্ছি, কিন্তু চাচ্ছি আমরা কিন্তু উনি সবাইকে। অগ্রাধিকার তালিকায় আছেন আপনাদের? অবশ্যই, বিকজ উনি তখন তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ওনার তত্ত্বাবধানেই পুলিশ র্যাব তখন কাজ করেছে। আপনাদের নির্বাচনী ইশতেহারে একটা বড় জায়গা ছিল কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ আনা, এবং সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নানান উদ্যোগ বা স্বপ্নের কথা আপনারা শুনিয়েছিলেন। সেই বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে? কারণ এখানে সাংঘাতিক রকমের জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে আপনিও হয়তো স্বাভাবিক বলবেন না। ফলে আমাদের যারা বিদেশি ইনভেস্টর তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন আসলে? দেখেন, ওই যে প্রথমেই বললাম যে আমরা এসেই কিন্তু যুদ্ধের মধ্যে পড়েছিলাম। সেই কারণে কিন্তু আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি আরও টাকে সচল করতে সময় লাগছে। সেটা কিন্তু আমাদের অর্থমন্ত্রীও বলেছেন যে ইটস টেকিং টাইম, বিকজ আমরা একটা ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছি। এনার্জি ব্যাপারেও একই, এনার্জি সমস্যাটা তো কেউ অস্বীকার করছে না, সমস্যাটা আছে, কিন্তু সমস্যা সমাধানে সরকার সচেষ্ট আছে। এই জায়গাতে আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি সাফল্য এই 6 মাসে, যেটা আমাদের দেশের ম্যানিফেস্টো অনুযায়ী যেটা আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে কর্মসংস্থান তৈরি করা, সেই কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে এবং বিদেশি ইনভেস্টররা যাতে সহজে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে তাদেরকে আকৃষ্ট করার জন্য ইতিমধ্যে দেখেছেন যে একটা আইন পাশ হয়েছে, বাংলাদেশ ইনভেস্ট নামে একটা 3টি সংস্থাকে একীভূত করা হয়েছে। এটার মূল উদ্দেশ্যটা কি? ওয়াই? কারণ যে আমরা চাই যে একটা ওয়ান স্টপ সার্ভিস থাকুক বাংলাদেশে যারা ইনভেস্ট করবে, ইনভেস্টরদের জন্য তাদের 4 জায়গায় 10 জায়গায় ঘুরে বেড়াতে না হোক, দুর্নীতি কম হোক, কারাপশনকে জিরো জায়গায় নিয়ে আসা। সেই জন্য কিন্তু আরও একটা মানে পুরো সিস্টেমটাকে, প্রসেসটাকে ট্রান্সপারেন্ট রাখার জন্য, সহজ রাখার জন্য এই কাজটা করা হয়েছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ ইনভেস্ট এই প্রসেসটা চালু করার কারণে, এই অর্গানাইজেশনটা থাকার কারণে ইনভেস্টমেন্ট বাড়বে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে ডাইভার্সিফিকেশনের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা আরএমজির বাইরে গিয়ে আমরা আমাদের ফার্মাসিউটিক্যাল, আমাদের যেটা অত্যন্ত আমাদের একেবারে ন্যাচারাল, আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের পাট, আমাদের জুট, এটা ন্যাচারাল বায়োডিগ্রেডেবল ফাইবার, এইটাকে আমরা কিভাবে রপ্তানি করতে পারি, আমাদের ফার্মাসিউটিক্যালের জন্য নতুন নতুন রপ্তানি বাজার খোঁজা, আমাদের লেদার সিরামিক্সের জন্য নতুন নতুন বাজার খোঁজা, এবং আরও বিশেষ করে যে আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেই একটা খাত রেখেছেন ক্রিয়েটিভ ইকোনমি, সেটার মাধ্যমে একদিকে যেমন নারীদের ক্ষমতায়ন হবে, কারণ এখানে বেশিরভাগই নারীরা ইনভলভড, আরেকদিকে আবার এই আমাদের কুটির শিল্প, আমাদের কৃষ্টি, আমাদের কালচার মেইন স্ট্রিম ইকোনমিতে যুক্ত হওয়ার একটা সুযোগ আছে। ফল আমরা কবে পাবো? ফল তো ভাই আপনি ওভারনাইট তো হবে না, কারণ এগুলো তো কখনোই কোনো সরকারি এগুলো চিন্তাও করে নাই, ইনোভেটও করে নাই, এবং ইমপ্লিমেন্ট করার চিন্তাও ভাবে নাই। কিন্তু এখন তো আমরা করছি, কিন্তু আপনাকে একটু সময় তো দিতে হবে। আমাদের অর্থনীতি যেই বাজেটটা দেওয়া হয়েছে রিসেন্টলি, আমাদের এই অর্থ বছর যে বাজেট দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের অর্থনীতিটাকে স্টেবল করার জন্য এটি একটি ভালো বাজেট। এই বাজেটটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই বাজেটটাকে যদি আমরা ঠিকমতো কাজে, মানে যেসব খাতে বাজেট আছে যেগুলো কাজে লাগাতে পারি, আমরা মনে করি যে উত্তরণ সম্ভব। এই যে এই ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ সম্ভব। পরিস্থিতি, তারপরে এই যে জঙ্গি নিয়ে নানান আলোচনা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই অঞ্চলে, শুধু বাংলাদেশ না ভারত সহ
আইএসের কর্মকাণ্ড চালানো নিয়ে যেসব কথাবার্তা, সেগুলো কি ইনভেস্টরদেরকে এক ধরনের আতঙ্ক বা ভয়ও দেখাতে পারে না? এগুলো তো এই আলোচনাগুলো তো সব সময় হয়ে আসছে, এবং আমি মনে করি জঙ্গি আলোচনাটা অনেক ক্ষেত্রেই ম্যানমেড, এবং এটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ সেদিনও ওই যে আপনি 5 তারিখের প্রেস কনফারেন্সের কথা বললেন, ওখানেও তারা জঙ্গির কথা বলেছে, তাই না? তো এইটা তো এই যে বাংলাদেশের জঙ্গি আছে, না, বাংলাদেশে কিন্তু জাতিসংঘ কি আওয়ামী লীগের কথাই বলবে? টেররিস্ট আছে। আমি শেষ করি। এই পলিটিক্যাল রেটরিকটা বা এই ন্যারেটিভটা আওয়ামী লীগের পলিটিক্সের একটা বড় অংশ, এবং তারা সবসময় দেখাতে চায় যে আওয়ামী লীগ না থাকলেই জঙ্গি থাকে, একবার আওয়ামী লীগই জঙ্গি দমন করে। কিন্তু জঙ্গি আছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বার্তা কিন্তু আমরা পাইনি, এবং তারা বলছে এটার কোনো বেসিসও নাই। আমরা মনে করি, দেখেন, আবারও আমরা যেরকম ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা ভঙ্গুর একটা সিস্টেমও পেয়েছি। পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। র্যাব বাহিনী তো, র্যাবের নামে যে তকমাটা লেগেছে তাদেরকে ইয়ে করে কি বলে, আন্তর্জাতিকভাবে র্যাবকে একেবারে একটা অ্যাবলিশ করার মতো একটা অবস্থা লেগেছে। র্যাব অ্যাবলিশ হবেও, সেটা হবেও করে আপনারা আরেকটা নামে একই না, জিনিস একই না। আমরা, কারণ এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, কারণ আমরা চাই যে আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আরও যারা যারা আমাদের এই ডিফেন্সে আছে, তারা যেন মানে প্রকৃত অর্থে তাদের দায়িত্বটা পালন করতে পারে, আরও সক্ষমতা অর্জন করতে পারে, এবং জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারে। সেই লক্ষ্যে কিন্তু এই বাহিনীগুলোকে সাজানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, সরকার কাজ করছে। সেই সময়টা তো আপনাদের দিতে হবে ভাই, সেই সময় দিতে হবে, এবং সেই কাজটা চলছে। এবং এখনও কিন্তু আমি আপনাকে শেষ করব, যেহেতু আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি মাঠে ময়দানে কাজ করি, এখনো যাই, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্র শনিবার আমি এলাকায় যাই। আমরা এই ইন্টারিমে ইউনূস সাহেবের 1.5 বছরে এবং আমাদের 6 মাসেও কিন্তু এখনো ক্লিনজিং পুরোপুরি শেষ হয় নাই, এখনো উল্টাপাল্টা লোকজন এদিক সেদিক রয়ে গেছে। তো এগুলো বাস্তবতা মেনেই কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে। সরকার চালাতে হচ্ছে। জি।